তো আজকে আমরা উপস্থাপন করব যে কিভাবে ইউনূসের পতন যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে। ইউনূসের এবং উপদেষ্টাদের এবং সমন্বয়কদের পতন যাত্রা, পতন ঘণ্টা বেজে গেছে। সরকারের ভেতরে গোপনে গোপনে যা ঘটছে, আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই আমরা নিতে চাই। প্রিয় দর্শক, আমি আগের আলোচনায় বলেছি যে সরকারের মধ্যে দুটো পক্ষ রয়েছে। ডিপ স্টেট, সরকারের ভেতরে যে আরেকটি নিয়ন্ত্রণকারী ব্যবস্থা, সেটাকে সাধারণত ডিপ স্টেট বলে। সত্যি যদি আমরা মনে করে থাকি যে 2024-এর এই যে গণঅভ্যুত্থান এবং গণঅভ্যুত্থানের পরে গঠিত অন্তর্বর্তী সরকার, এই সরকার এসেছে ফ্যাসিবাদী বন্দোবস্তকে কবর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এখন আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ 3টি ভিডিও ফুটেজ শেয়ার করব। অবশ্যই মনোযোগ সহকারে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দয়া করে শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না। দর্শক, মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট একটি রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, চলেন আমরা তাহলে প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই। সো আজকে আমরা উপস্থাপন করব যে কিভাবে ইউনূসের পতন যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে। ইউনূসের এবং উপদেষ্টাদের এবং সমন্বয়কদের পতন যাত্রা, পতন ঘণ্টা বেজে গেছে। এখন শুধু ওদের পালানের সময়। ওরা কিভাবে পালাবে, কোন পথে পালাবে, কিভাবে সেফ এক্সিট নিবে, এখন শুধু সেটার সময়। ওদের বিদায় ঘণ্টা বেজে গেছে, ওদের পতনের ঘণ্টা বেজে গেছে। সে কিভাবে বেজে গেছে আপনি দেখেন। যে প্রথম আপনারা চিন্তা করে দেখুন, যখন 5ই আগস্টের পরে এই ছাত্ররা, এই সমন্বয়করা যখন প্রধান বিচারপতিকে অপসারণ করার জন্য ডাক দিয়েছিল শহীদ মিনারে, তখন তাদের ডাকে হাজার হাজার স্টুডেন্ট গিয়েছিল, গিয়ে ওখান থেকে একটা সন্ত্রাসী কায়দায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রধান বিচারপতিকে অপসারণ করে দেয় জোরপূর্বকভাবে। একই ধারাবাহিকতা সারা বাংলাদেশে শিক্ষকদেরকে অপমান অপদস্থ করে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে পদত্যাগ করানো হয়। কিন্তু এর কিছুদিন পরেই বাংলাদেশের ছাত্র জনতা, বিশেষ করে ছাত্ররা যখন বুঝতে পেরেছে যে এই সমন্বয়করা আমাদের সাথে প্রতারণা করেছে, এই সমন্বয়করা আমাদের সাথে প্রতারণা করে একটি রাষ্ট্র ধ্বংস করেছে, একটি দেশ ধ্বংস করেছে, একটি সমাজ ধ্বংস করেছে, তখন এই ছাত্ররা এবং জনতা কেউ তাদের পাশে আর থাকেনি। পরবর্তীতে যেটা হলো যে তারা রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য ডাক দিল। তারা যখন রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য ডাক দিল, তখন তাদের ডাকে কিন্তু কেউ সাড়া দেয়নি এবং তারা বলেছে যে রাষ্ট্রপতিকে আলটিমেটাম দিয়েছে যে এত ঘন্টার ভিতরে, এই সময়ের ভিতরে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। কিন্তু তাদের এই ডাকে কেউ সাড়া দেয়নি এবং রাষ্ট্রপতিও পদত্যাগ করতে হয়নি বা রাষ্ট্রপতিকে অপসারণ করানো যায়নি। এটা হচ্ছে তাদের প্রথম ব্যর্থতা। দ্বিতীয় ব্যর্থতা হচ্ছে যে নতুন উপদেষ্টাদের যখন নিয়োগ দেওয়া হলো, মোস্তফা সরোয়ার ফারুকী সহ, তখন তাদের বিরুদ্ধে তাদেরকে পদত্যাগ করানোর জন্য আলটিমেটাম দেওয়া হলো এবং তাদেরকে পদত্যাগ করানোর জন্য চাপ দিল। কিন্তু তাদেরকে পদত্যাগ করানোর জন্য যে চাপ দেওয়া হলো, যে আলটিমেটাম দেওয়া হলো, সেই চাপে, সেই আলটিমেটামে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্রছাত্রী কেউ তাদের ডাকে সাড়া দেয়নি। উপদেষ্টাদেরও কেউ পদত্যাগ করতে হয়নি। এটা হচ্ছে দ্বিতীয়। তারপরে এইভাবে একই ধারাবাহিকতায় ওরা প্রত্যেকটা কাজে যখন জনগণকে ডাক দিয়েছে, ছাত্র জনতাকে ডাক দিয়েছে, কেউ তাদের ডাকে সাড়া দেয়নি এবং তারা প্রত্যেকবার যখন আহ্বান করেছে তাদের ডাকে কেউ সাড়া দেয়নি এবং তাদের পতনের ঘণ্টা বেজে গেছে। তাদের এই প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা ডাক ব্যর্থ হয়েছে। একই ধারাবাহিকতায় আজকে আমি তাদেরকে বলবো, হাসনাত, সার্জিস, কোথায় তোমাদের জুলাইয়ের আগস্টের ঘোষণাপত্র? কোথায় তোমাদের 72-এর সংবিধান ছুঁড়ে ফেলার ঘোষণাপত্র? কোথায় তোমাদের ডিক্লারেশন অফ প্রক্লেমেশন, যে তোমরা বলেছিলে যে ডিক্লেয়ার করবে, ঘোষণা করবে, কোথায় সেটি? কোথায়? কেউ কি তোমাদের ডাকে সাড়া দিয়েছে? তোমরা 72-এর সংবিধান যে ছুঁড়ে ফেলতে চেয়েছিলে, তোমাদের ডাকে কি বাংলাদেশের জনগণ, কোন রাজনৈতিক দল সাড়া দিয়েছে? কেউ সাড়া দেয়নি। তোমাদের ডাকে কেউ সাড়া দেয়নি। তোমরা এদেশের মানুষের কাছে, এদেশের জনগণের কাছে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে, একটি জঙ্গি গোষ্ঠী হিসাবে তোমাদের মানুষ, এদেশের মানুষ মনে করে যে তোমরা একটি সন্ত্রাসী গোষ্ঠী, তোমরা একটি জঙ্গি গোষ্ঠী। তোমাদের ডাকে বাংলাদেশের কেউ সাড়া দেয়নি। আজকে তো 15 তারিখ, কোথায়? আজকে 15 তারিখ, কোথায় তোমাদের সেই সংবিধান স্থগিত করার সেই আহ্বান? আজকে তোমরা ডিক্লেয়ার করবা বলছে তোমরা বলেছিলে যে আজকে তোমরা প্রক্লেমেশন ঘোষণা করবা, কোথায়? তোমাদের আজকে সেই ঘোষণাপত্রটি কোথায়? তোমাদের ডাকে থেকে সাড়া দেয়নি। আজকে তো তোমরা করতে পারছো না। তোমাদের যদি ন্যূনতম পরিমাণ কোনো লজ্জাবোধ থেকে থাকে, তোমাদের যদি ন্যূনতম পরিমাণ কোনো আদর্শ থেকে থাকে, তোমাদের যদি ন্যূনতম পরিমাণ কোনো লজ্জা থাকে, তাহলে তোমরা এখনই পদত্যাগ করে এই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে তোমাদের বিদায় নেওয়া উচিত। তোমরা যতবারই ডাক দিয়েছ, যতবারই আলটিমেটাম দিয়েছ, কোনো আলটিমেটামই তোমাদের পূরণ হয়নি। আজকে তোমাদের ঘোষণাপত্র কোথায়? আজকে তো তোমরা ঘোষণাপত্র দিতে পারোনি। 72-এর সংবিধান তোমরা স্থগিত করতে পারোনি। তোমরা নাকে খত দিয়ে এখন এই দেশের দেশ জাতির কাছে ক্ষমা চেয়ে তোমাদের পদত্যাগ করা উচিত। উপদেষ্টাদেরকে বলবো, সমন্বয়কদেরকে বলবো, বাট তোমরা তো সেটি করবা না। তোমাদেরকে সেটি করানো হবে। তোমাদেরকে নাকে খত দিয়ে
এই ঘোষণাপত্র তোমাদেরকে তোমরা ঘোষণা করা লাগবে না, এই ঘোষণাপত্র তোমাদেরকে আমরা ঘোষণা করাবো। শহীদ মিনার থেকে নাকে খত দিয়ে দিয়ে রাজু ভাস্কর জানবো, এইভাবে নাকে খত দিতে দিতে এইভাবে নাক মরাইতে মরাইতে শহীদ মিনার থেকে শুরু করবা, অপরাজয় বাংলার পাদদেশে পর্যন্ত আসবা। তোমাদেরকে সেই ব্যবস্থা করব, বেশি দিন নাই, তোমাদের সময় ঘনিয়ে আসছে, তোমাদের ডাকে কেউ সাড়া দিবে না। তোমাদের ঘোষণাপত্র, তোমাদের রাষ্ট্রপতি অপসারণ, উপদেষ্টা অপসারণ, হ্যান করেগা তেন করেগা, দিন শেষ। এইসব দিন চলে গেছে। তোমাদের বুঝে গেছে এই দেশের জনগণ যে তোমরা একটা ভাউতাবাজি জঙ্গি সংগঠন। তোমাদের জঙ্গি নেতা ইনুস, জঙ্গি ইনুস, সে রাস্তা খুঁজছে, পালাচ্ছে, কোন দিকে পালাবে, কোন পথে পালাবে, সেই রাস্তা খুঁজছে। রাস্তা খোঁজো। 19 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভাষণ দিবেন। শেখ হাসিনা যখন ভাষণ দিবেন, শুধু শেখ হাসিনা শুধু অবজার্ভ করছেন বাংলাদেশের পরিস্থিতি, যে বাংলাদেশে যেন কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়, সেই জিনিসটি পরিস্থিতি অবজার্ভ করে শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন শুধু এই কথাটি বলবেন, যখন শুধু ভাষণে এই কথাটি বলবেন, আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলছি, আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি বাংলাদেশের মাটিকে ভালোবাসি, আমি বাংলাদেশের মাটির ঘ্রাণ ভালোবাসি, আমি বাংলাদেশে যেতে চাই, আমি বাংলাদেশের জনগণের কাছে যেতে চাই, আমি বাংলাদেশ ছাড়া থাকতে পারবো না, আমি বাংলাদেশের জনগণ ছাড়া থাকতে পারবো না, আমার মৃত্যু হয় হবে, আমার ফাঁসি হয় হবে, আমার জেল হয় হবে, আমি এত তারিখে আমি বাংলাদেশে আসবো, এয়ারপোর্টে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3টার সময় আমি ল্যান্ড করব। তোমাদের যা যা আছে সারা বাংলাদেশ থেকে মার্চ টু বিমানবন্দর ঘোষণা করো, মার্চ টু ঢাকা তোমরা ঘোষণা করো, আমি আসবো, আমি বাংলাদেশের মানুষের কাছে আসবো, আমি মৃত্যুকে পরোয়া করি না, আমি জেলকে পরোয়া করি না, আমি কোনো কিছুকে পরোয়া করি না, আমি দেশের জনগণকে ভালোবাসি, এই দেশের মাটিকে ভালোবাসি, আমি এই দেশের জনগণের কাছে যেতে চাই, আমি এই দেশের মানুষের কাছে যেতে চাই। বঙ্গবন্ধু কন্যা যখন সেই ডাক দিবে, সেই কথাটি দিবে, এই ভাষণটুকু যখন দিবে, তখন বাংলাদেশের প্রতিটি আনাচে গানাচে থেকে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা ঢাকার দিকে রওনা করবে, ঢাকায় চলে আসবে। সেদিন ঢাকার রাজপথ শুধু থাকবে জয় বাংলা ধ্বনিতে প্রকম্পিত থাকবে। ঢাকার রাজপথ সারা বাংলাদেশের প্রতিটি অলিতে গলিতে থেকে জয় বাংলা পদধ্বনিতে বাংলাদেশের মানুষ ঢাকার দিকে রওনা করবে। সেই দিনটি বেশি দূরে নয়, অল্প কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা সেই ঘোষণা দিচ্ছে। সেই ঘোষণার জন্য সকলে অপেক্ষা করুন। আর এই সমন্বয়কদেরকে ধরে বেঁধে এক একটা যেই ঘোষণাপত্র দিবে, আলটিমেটাম দিয়েছে, এই আলটিমেটাম ওদেরকে দিয়ে বাস্তবায়ন করাবো। নাকে খত দিয়ে একদম 1 কিলোমিটার রাস্তা নাকে খত দিয়ে এইভাবে আনবো ওদেরকে। ইনশাল্লাহ এদের বিচার বাংলার মাটিতে হবে। ইনশাল্লাহ দেশটা একটা সাজানো গুছানো দেশ বঙ্গবন্ধু কন্যার বাংলাদেশ ওরা ধ্বংস করে দিয়েছে। ভালো থাকবেন। সত্যি যদি আমরা মনে করে থাকি যে 2024-এর এই যে গণঅভ্যুত্থান এবং গণঅভ্যুত্থানের পরে গঠিত অন্তর্বর্তী সরকার, এই সরকার এসেছে ফ্যাসিবাদী বন্দোবস্তকে কবর দেওয়ার জন্য, এবং কোনো সরকার যেন মাফিয়া না হয়ে ওঠে, সরকারের যেন জবাবদিহিতা থাকে, সেটি যদি আমাদের মূল লক্ষ্য হয়ে থাকে, তাহলে সংবিধান সংস্কার কমিশনের দেওয়া যেই রিপোর্টগুলো প্রাথমিক সুপারিশ এসেছে তার 50% যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমি বলছি না 100 ভাগ গ্রহণ করতে হবে এমন কোনো কথা নেই, এবং 100 ভাগ গ্রহণ করার হবে এমন কোনো নিশ্চয়তা নেই, কিন্তু তবুও আমরা যদি 50 ভাগও যদি রাষ্ট্র পরিচালনার কাঠামোয় যোগ করতে পারি, হয়তো বা সত্যিকার অর্থেই এটি একটি মুজিববাদের সংবিধানের কবর দেওয়ার সংবিধান হিসেবে আসতে পারে আমাদের সামনে। যদিও রাজনৈতিক দলগুলো, বিশেষত প্রধান রাজনৈতিক দল বিএনপি, ইসলামী দল জামায়াতে ইসলামী, বাম রাজনৈতিক দলগুলো কি মতামত দিচ্ছে আমি জানি না। আমি কেবল আপাতত কমিশনের যেসব মূল পয়েন্ট আছে সুপারিশের, সেই মূল পয়েন্টগুলো দেখে কিছু বিষয়ে আমার জটিলতা তৈরি হয়েছে, ধারণা তৈরি হয়েছে, একটু ভাবনা তৈরি হয়েছে যে আদৌ এইভাবে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব কিনা। আবার কিছু বিষয় মনে হয়েছে যে এগুলো যদি বাস্তবায়ন করা যায়, সামগ্রিক অর্থে আমরা এগিয়ে যেতে পারবো এবং পরিপূর্ণভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা কায়েম করতে পারবো। ভাবনার জায়গাটা হলো যে গণতান্ত্রিক রাষ্ট্র বলতে আমরা যেটা বুঝি, পশ্চিমা গণতান্ত্রিক, উদার গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার নীতি দিয়ে বাংলাদেশের মতো একটা অনুন্নয়নশীল কিংবা উন্নয়নশীল দেশ, যেখানে 18 কোটি জনসংখ্যার বসবাস, যার অধিকাংশই কোনো রকম প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে এবং নাগরিক অধিকার সম্পর্কে অসচেতন, কেবলমাত্র হুমসিক্যাল দাবি দেওয়া এবং হুমসিক্যাল কোনো একটা বিষয় নিয়ে একত্র মব তৈরি করার যেই টেন্ডেন্সি, সচেতনতা, প্রবণতা আমাদের আছে, সেটি আরও প্রলম্বিত হবে কিনা, কিংবা এই ধরনের একটা জনগোষ্ঠীকে পূর্ণমাত্রায় পশ্চিমা গণতান্ত্রিক রীতি দিয়ে শাসন করা যাবে কিনা, এবং দেশের মানুষের ভাগ্য উন্নয়ন, সেটি যদি আমার অন্যতম রাষ্ট্র পরিচালনার মূল লক্ষ্য হয়ে থাকে, এই যে সংস্কারের প্রস্তাবনা, সেটি দিয়ে দেশ পরিচালনা কতখানি স্মুথ হবে সেটি একটা ভাবনার বিষয়। সেই ভাবনাটা আবার থাকতো না যদি আমরা উত্তর কোরিয়া কিংবা রাশিয়ার ব্যবস্থাপনার মতো সরকার পরিচালনার পদ্ধতি আমাদের মনে মনে মনোজগতে থাকতো। উত্তর কোরিয়া বলতে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা, রাশিয়া বলতে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা, যেটা শেখ হাসিনা হাঁটছিলেন যেই পথে কিংবা হেঁটেছেন যেই পথে, এবং সেটা করতে যেয়ে তিনি বাংলাদেশকে
একটি স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছিলেন, ফ্যাসিবাদী একটা রাষ্ট্রীয় কাঠামো তৈরি করেছিলেন, যেই রাষ্ট্রীয় কাঠামো পরিচালনা করতে যেয়ে তাকে নানান রকম মাফিয়া তন্ত্রের মতো বাহিনী তৈরি করতে হয়েছে, প্রতিষ্ঠান তৈরি করতে হয়েছে। যেমন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তার মাফিয়া হিসেবে, সহযোগী হিসেবে ব্যবহৃত হয়েছে, বিচার বিভাগ তার মাফিয়া সহযোগী হিসেবে ব্যবহৃত হয়েছে, রাষ্ট্রপতি তার মাফিয়া সহযোগী হিসেবে ব্যবহৃত হয়েছে, গণমাধ্যম তার মাফিয়া সহযোগী টুলস হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ সরকার প্রধান যেভাবে চাইবেন অপরাপর প্রতিষ্ঠানগুলো ঠিক সেভাবেই কথা বলবে, সেই সুরেই কথা বলবে, সেইভাবেই বিহেভ করবে। এটি যদি হয়ে থাকে স্বৈরতান্ত্রিক একটি রাষ্ট্র পরিচালনার মনোবৃত্তি, সেটি শেখ হাসিনা খুব চূড়ান্তভাবে দেখিয়েছিলেন, করছিলেন, নিজের মতো করেই সব কিছু করছিলেন। সে কারণে অনেকেই মনে করে থাকেন যে রাষ্ট্রের অর্থনৈতিক একটা গতি হয়তো শেখ হাসিনা এনেছিলেন, কিন্তু মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করেছিলেন, খুন গুম হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছিলেন সাংবিধানিক ধারাবাহিকতার মাধ্যমে। সুতরাং বাংলাদেশের মতো 18 কোটি জনসংখ্যার দেশ, যেই দেশে মতানৈক্য নেই, মূল জনগোষ্ঠীর বেশিরভাগই নাগরিক অধিকার সম্পর্কে অসচেতন, নাগরিক কর্তব্য সম্পর্কে অসচেতন, শিক্ষার অভাব, এরকম একটা জনগোষ্ঠীকে পরিচালনা করার জন্য নতুন যে সুপারিশকৃত সাংবিধানিক সংস্কার, সেটি কতখানি কার্যকর হবে এটি নিয়ে আমার সংশয় আছে। এই সংশয় থাকার পরেও আমি মনে করি যে এই প্রচলিত সুপারিশকৃত সুপারিশগুলোর যদি অর্ধেকও বাস্তবায়ন করা যায়, তাহলে আমরা মুজিববাদী সংবিধানের একটা কবর দেওয়া, যেটা প্রচলিত ভাষায় বলছেন অনেকেই, এটাকে খুব পপুলিস্টিক একটি শব্দ, সেটি হতে পারে। অর্থাৎ কি, ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা ফিরে আসার পথ রোধ করা যাবে, স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার পথ রোধ করা যাবে। সেটি হলো আমার প্রাথমিক একটা অবজারভেশন, অর্থাৎ প্রাথমিক আমার ধারণা, যদিও এই সংবিধানের সুপারিশ নিয়ে পরেতে আমার দ্বিমত আছে। এখন আমি শাহেদ আলম শোতে একটু আলোচনা করার চেষ্টা করব পয়েন্ট ধরে ধরে, কিভাবে কোন কোন প্রক্রিয়ায় এই সুপারিশগুলো দেওয়া হয়েছে, যার প্রেক্ষিতে আমার মনে হয়েছে যে এর 50% যদি বাস্তবায়ন করা যায়, সব নিতে হবে না, 100% নেওয়ার সমর্থকও আমি নই, তাহলে আমাদের রাষ্ট্র ব্যবস্থার কিছুটা চরিত্রগত পরিবর্তন আসবে। প্রস্তাবিত এই সংবিধান সংস্কারের যে সুপারিশ, সেই সুপারিশের মূল এবং প্রথম কাজ করা হয়েছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে সীমিত করা এবং রাষ্ট্র পরিচালনার ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য তৈরি করা। সেই ভারসাম্যগুলো কোন কোনভাবে আসবে, অর্থাৎ প্রধানমন্ত্রী একক ক্ষমতার অধিপতি, প্রধানমন্ত্রী সব কিছুই নিয়ন্ত্রণ করেন, যেই ধারণা কেন্দ্রিক শাসন ব্যবস্থা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছিল, সেইটা রোধ করার জন্য বর্তমানে সুপারিশকৃত সুপারিশমালার মূল এজেন্ডা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে একটু কমিয়ে আনা এবং রাষ্ট্র পরিচালনায় ক্ষমতার একটা ভারসাম্য তৈরি করা। সেটার প্রথম কাজ হিসেবে কি বলা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা এইটা এক ব্যক্তি দুইবারের বেশি যেন প্রধানমন্ত্রী না হতে পারেন, সেই একটা বিধান রাখা, এবং যেই ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন সেই ব্যক্তি যেন কোনোভাবেই সংসদের নেতা অথবা তার যে দল, যেই দল থেকে তিনি নির্বাচিত হচ্ছেন সেই দলের প্রধান না থাকতে পারেন। এটি একটি বড় বিষয় প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর জন্য। এখন কতটা সম্ভব, বাস্তবে কতটা সম্ভব সেটি নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু প্রস্তাবনায় যেটা বলা হয়েছে যে একবারের বেশি, দুইবারের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না। মূল জায়গাটা কোথায়? মূল জায়গাটা হলো আমাদের রাষ্ট্র পরিচালনা, আমাদের রাজনীতি, আমাদের নির্বাচন, সব কিছুর কেন্দ্রে থাকে ক্ষমতাকে আজীবন ভোগ করার একটা লালসা। আজীবন ক্ষমতা ভোগ করার লালসার কারণে আজীবন কিভাবে ক্ষমতায় থাকা যায়, কিংবা ঘুরে ফিরে প্রত্যেকটা নির্বাচনে একবার দুইবারের পরে তিনি আবার ক্ষমতায় আসবেন, এই ধরনের একটি টেন্ডেন্সি থাকার কারণে রাষ্ট্র পরিচালনার যেসব অর্গান, যেসব রাষ্ট্র পরিচালিত হয়, যেসব সংস্থা দ্বারা, মন্ত্রণালয়, বিচার বিভাগ, পুলিশ, সেনাবাহিনী, নির্বাচন কমিশন, এই জায়গাগুলোতে একছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার যে প্রবণতা থাকে, সেটা আর পেছনে একটাই কারণ, সেটা হলো আজীবন ক্ষমতায় থাকা। তো আজীবন ক্ষমতায় থাকার বিধানটাকে যদি আমরা রোধ করতে পারি, যেটা বিএনপিও একই প্রস্তাব দিয়েছে যে পরপর দুইবার কেউ যেন প্রধানমন্ত্রী না থাকে, সেই জায়গায় তারা বলেছে যে প্রধানমন্ত্রী পরপর দুইবারের বেশি, একজন ব্যক্তি দুবারের বেশি, পরপরের জায়গায় তারা বলেছে দুবারের বেশি। অর্থাৎ এমন হতে পারে যে হয়তো কোনো রাজনৈতিক দল ভাবছে কিংবা নেতা ভাবছেন যে পরপর 2 মেয়াদে তিনি নির্বাচিত হলেন, তৃতীয় মেয়াদে আর তিনি নির্বাচিত হবেন না, অন্য কেউ নির্বাচিত হবেন, তারপরে আবার নির্বাচন করে হয়তো আবার তিনি, তার যদি বয়স থাকে, তিনি নির্বাচিত হবেন। সেই জায়গায় কমিশনের সুপারিশে বলা হয়েছে যে দুবারের বেশি এক ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না। অর্থাৎ প্রধানমন্ত্রী পদে পরিবর্তন আসবে, 2 মেয়াদে হয়তো একজন প্রধানমন্ত্রী থাকবেন, সেটা হোক যেই আওয়ামী লীগের থেকে হোক, বিএনপির থেকে হোক, জামাত থেকে হোক, জাতীয় পার্টি থেকে হোক, অথবা নতুন রাজনৈতিক দল তাদের তরফ থেকে হোক, প্রধানমন্ত্রী পদ হবে সর্বোচ্চ 2 টার্মের। এরপরে নতুন মুখ আসবে প্রধানমন্ত্রীতে। যেই ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন এই প্রস্তাবের অধীনে, তিনি কোনোভাবেই সংসদ নেতা হবেন না এবং ওই রাজনৈতিক দলের প্রধান হবেন না।
অর্থাৎ যেই রাজনৈতিক দল যিনি পরিচালনা করেন, ওই রাজনৈতিক দলের চেয়ারপারসন, তিনি চেয়ারপারসন থাকা অবস্থায় প্রধানমন্ত্রী হতে পারবেন না। তাকে প্রধানমন্ত্রী হলে চেয়ারপারসনের দায়িত্ব দলকে অন্য কারোর কাছে সঁপে দিতে হবে, এবং একই সাথে সংসদ নেতা হতে পারবেন না। সংসদ নেতা যদি প্রধানমন্ত্রী না হন, তাহলে সংসদ নেতা হবেন কে, সেটি নিশ্চয়ই এই সুপারিশের বিশ্লেষণে আছে। আমি এই মুহূর্তে যেহেতু জানছি না, আমি বলছি না। প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কামানোর জন্য আরও একটি বিষয় যেটি বলা হয়েছে, আন্তর্জাতিক চুক্তি যেগুলো দেশের স্বার্থ সংশ্লিষ্ট এবং নিরাপত্তা, দেশের অখণ্ডতা, দেশের সার্বভৌমত্বের সাথে সংশ্লিষ্ট, এই ধরনের চুক্তি প্রধানমন্ত্রী একা করতে পারবেন না। সেখানে বলা হয়েছে জাতীয় স্বার্থ বা রাষ্ট্রীয় নিরাপত্তা প্রভাবিত করে এমন কোনো আন্তর্জাতিক চুক্তি করার আগে আইনসভার উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ ভোটের অনুমোদন নিতে হবে। এখানে আইনসভার উভয় কক্ষের কথা বলা হয়েছে, যেটা আমি এর আগের আলোচনায় করেছি। আবারও বলছি, আইনসভা হবে 2 কক্ষ বিশিষ্ট। এখানে বলা হয়েছে যে এই 2 কক্ষ বিশিষ্টের মধ্যে একটা তো হবে যে 300 আসনে নির্বাচিত সরাসরি 300 সংসদ সদস্য, 100 এর সাথে যোগ হবে যারা নারী হিসেবে নির্বাচিত হয়ে আসবেন, একেবারে 100 সদস্য নারী হতেই হবে। এই গেল 400, আর বাকি 100 যে 505 সংসদ যেটা আসন বিন্যাসের কথা বলা হয়েছে দ্বিকক্ষের মধ্যে, তার মধ্যে নিম্নকক্ষে এই যে 300 সংসদ এবং 100 নারী, মোট 400 সদস্য। আর এই রাজনৈতিক দল যারা অংশগ্রহণ করবে, যত ভোট তারা পাবে পার্সেন্টেজ হিসেবে, সেখান থেকে উচ্চকক্ষের জন্য 100 আলাদা করে সংসদ সদস্য নির্বাচিত হবে। যেমন আগের আলোচনায় বলেছি, বিএনপি যদি 80% ভোট পায়, তারা 80% 100-র মধ্যে 80 জন উচ্চকক্ষের সদস্য তারা মনোনীত করবেন, আর বাকি যারা বিরোধী দলে থাকবেন কিংবা কম ভোট পেয়েছেন 20% তাদের জন্য 20টি আসন থাকবে। তো এই উচ্চকক্ষের মধ্যে এই 100 আর নিম্নকক্ষের মধ্যে 300 সংসদ সদস্য, 100 জন নারী সংরক্ষিত নির্বাচিত সদস্য, এই 2 কক্ষের মিলিত যে অনুমতি, সেই অনুমতি নিতে হবে আন্তর্জাতিকভাবে কোনো চুক্তি করার জন্য, যে চুক্তির সাথে দেশের রাষ্ট্রীয় অখণ্ডতা, সার্বভৌমত্ব, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় আছে। যেমন আদানির পাওয়ার চুক্তি, এই চুক্তি প্রধানমন্ত্রী এমনভাবে করেছেন, তার জ্বালানি উপদেষ্টাকে দিয়ে, যে জ্বালানি উপদেষ্টা এসে বলেছেন যে কি চুক্তি করা হয়েছে বলা যাবে না। যখন আমরা জানলাম কি চুক্তি করা হয়েছে, তখন দেখলাম এটা দেশের স্বার্থের পরিপন্থী চুক্তি। পারমাণবিক চুক্তি করা হয়েছে রাশিয়ার সাথে, আমরা জানি না চুক্তি কি। পরে যখন জানছি তখন বুঝছি যে এটি অন্তত 4 থেকে 6 ভাগ খরচ, আন্তর্জাতিক খরচের বাইরে যে এই চুক্তি করা হয়েছে। তো এই ধরনের বিষয়গুলো প্রধানমন্ত্রী একা করতে পারবেন না। মূল লক্ষ্যকে প্রধানমন্ত্রীর ক্ষমতা কামানো, সেটা করতে যেয়ে তাকে কি করতে হবে, ওই যে বললাম সংবিধানের দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটের অনুমতি নিতে হবে। আরেকটা জায়গায় বলা হয়েছে যে সাংবিধানিক কাউন্সিল, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এনসিসি, ন্যাশনাল কাউন্সিল অন কনস্টিটিউশনাল কাউন্সিল, অর্থাৎ একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যেসব সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, পাবলিক সার্ভিস কমিশন যেটা দিয়ে বিসিএস পরীক্ষা দেয় মানুষ, সেটা একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, আইন কমিশন, মানবাধিকার কমিশন, এই ধরনের যেসব কমিশনগুলো আছে, সেই কমিশনসগুলোর নিয়োগের জন্য, প্রধান নিয়োগের জন্য এটা প্রধানমন্ত্রী নিয়োগ দিবেন না, দিবেন একটা ন্যাশনাল কাউন্সিল অন কনস্টিটিউশনস, এনসিসি বা সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে। সাংবিধানিক কাউন্সিলে কারা আসবেন সেটি নিয়ে প্রশ্ন বলা হয়েছে। প্রধানমন্ত্রী সাংবিধানিক কাউন্সিলের সদস্য হবেন, রাষ্ট্রপতি হবেন সাংবিধানিক কাউন্সিলের সদস্য, এবং এর বাইরে বিরোধী দলীয় যে নেতা তিনি হবেন সাংবিধানিক কাউন্সিলের সদস্য। সুতরাং প্রধানমন্ত্রী চাইলেই সাংবিধানিক কাউন্সিলকে নিয়ন্ত্রণ করতে পারবেন এমন না, এবং সংখ্যাগরিষ্ঠ ভোট আদায় করে নিতে পারবেন এমন না, যেহেতু বিরোধী দলের নেতা এই সাংবিধানিক কাউন্সিলের একটা অপরিহার্য অংশ থাকবেন, রাষ্ট্রপতিও অপরিহার্য অংশ থাকবেন। তো এই সাংবিধানিক কাউন্সিল একটা বড় উল্লেখযোগ্য ঘটনা প্রধানমন্ত্রীর ক্ষমতাকে কমানোর জন্য। এর বাইরে বলা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একই দলের হয়ে গিয়েছেন, সেটা যেন না হয়। ক্ষমতার ভারসাম্যতে রাষ্ট্রপতির একটা ক্ষমতা রাখার জন্য রাষ্ট্রপতি নির্বাচন বলা হয়েছে 4 বছরের পরপর হবে, এবং এই রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর হওয়ার সাথে সাথে সর্বোচ্চ 2 বারের বেশিও একজন ব্যক্তি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না। রাষ্ট্রপতি নির্বাচক মণ্ডলীর সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচন হবেন। রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য আবার আলাদা নির্বাচক মণ্ডলী থাকবে, এটাকে বলে ইলেকট্রাল ভোট, ইলেকট্রাল কলেজ ভোট। সেই ইলেকট্রাল কলেজ ভোটে কারা থাকবেন? আইনসভার উভয় কক্ষের সদস্য, একটি করে ভোট। আইনসভার উভয় কক্ষের সদস্য যারা আইনসভার ওই যে নিম্ন কক্ষ বললাম এবং উচ্চ কক্ষ বললাম, তাদের উভয় কক্ষের সদস্য একটি করে ভোট। প্রতিটি জেলা সমন্বয় কাউন্সিল সামষ্টিকভাবে একটি করে ভোট। 64 জেলার জেলা সমন্বয় কাউন্সিল থাকলে 64 ভোট। আমি এই বিষয়টি এখনও পরিষ্কারভাবে হয়তো এই বিষয়ে
ধারণা দেওয়া যাচ্ছে না যে রাষ্ট্রপতির কাউন্সিল, যে রাষ্ট্রপতি নির্বাচনে যে কাউন্সিল হবে সেই ইলেকট্রাল কলেজ কিভাবে গঠিত হবে। আপাতত যেই ধারণা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে এই ইলেকট্রাল কলেজ গঠিত হবে আইনসভার উভয় কক্ষের একটি করে ভোট, অর্থাৎ আইনসভাতে যে 400 ভোট থাকবে নিম্নকক্ষে এবং উচ্চকক্ষে 100, তো 500 ভোট। এর বাইরে প্রতিটি জেলা সমন্বয় কাউন্সিল সমষ্টিভাবে একটি করে ভোট, অর্থাৎ 64 জেলার 64টা আলাদা ভোট থাকবে। এই 64 জেলার কাউন্সিল নির্বাচিত হবেন কিভাবে? স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে যিনি জেলা পরিষদ চেয়ারম্যান হবেন তার কথাই বলা হচ্ছে কিনা, না জেলার যিনি প্রধান হবেন তার কথা বলা হচ্ছে, এগুলো বেশ কিছু বিষয়ে স্পষ্টতা আছে। তিনি রাষ্ট্র পরিচালনা করবেন, যেই দল রাষ্ট্র পরিচালনা করবে তারা যেন আজীবনের জন্য ক্ষমতায় না থাকে, সেজন্য পরিপূর্ণ শুদ্ধ একটা নির্বাচন ব্যবস্থা প্রণয়নের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ফিরিয়ে আনার প্রস্তাব করা হয়েছে এই কমিশনে। অর্থাৎ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আইনসভা অর্থাৎ সংসদের মেয়াদ শেষ হওয়ার 90 দিনের মধ্যে এই নির্বাচন করবে এবং মেয়াদ শেষ হওয়ার 15 দিন আগে গঠিত হবে এই তত্ত্বাবধায়ক সরকারের যে সরকার, যেটাকে নাম হবে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা সর্বোচ্চ 15 জনকে নিয়ে এই সরকার পরিচালনা করবেন, রুটিন দায়িত্ব পালন করবেন, একটা নির্বাচন পরিচালনা করার জন্য তিনি দায়িত্ব নেবেন। এই অন্তর্বর্তী সরকারের প্রস্তাবের যে ধারণা সেটা পঞ্চদশ সংশোধনী বাতিলের মধ্যে দিয়ে সংসদে এমনিতেই আছে। বিএনপি প্রধান দল হিসেবে এবং অন্যান্য রাজনৈতিক দল এটাতে দ্বিমত করেনি, সুতরাং এটি একটা ভালো প্রস্তাব আছে। সুপ্রিম কোর্টের বিচার নিয়োগ একটা বিধান, যেই বিধানে বলা হয়েছে যে আমাদের শেখ হাসিনা সরকার কি করেছিলেন, তার যাবতীয় কর্মকাণ্ড রেটিফাই করতেন সুপ্রিম কোর্ট দিয়ে এবং সুপ্রিম কোর্টে বিচারপতি মনোনয়নও দিতেন তিনি। রাষ্ট্রপতি বিচারক মনোনয়ন দিতেন কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। তো প্রধানমন্ত্রী যাকে তাকে চাইতেন যে বয়সটা ডিঙিয়ে তার সিনিয়রিটির ক্রমটাকে ভেঙে যিনি তার দলের কিংবা তার পক্ষে কথা বলবেন। রাষ্ট্র পরিচালনার মূল নীতি নির্ধারণ করা হয়েছিল মুক্তিযুদ্ধের প্রতি অন্ধ বিশ্বাস আস্থার জায়গাগুলোতে রেখে এনায়েতুর রহিম এবং অন্যান্যদের মতো বিচারকরা যেভাবে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ পেতেন সেই জায়গাটাকে ভেঙে ফেলার কথা বলা হয়েছে। কি বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করার জন্য বিচারপতি অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল নামে একটা আলাদা কমিশন হবে, যেই কমিশনের চিফ জাস্টিস অর্থাৎ প্রধান বিচারপতি যিনি অটোমেটিক্যালি বয়সের খাতিরে অভিজ্ঞতার খাতিরে নিয়োগকৃত হবেন তিনি এবং অন্যান্য রাষ্ট্রের অপরাপর ব্যক্তি মিলে যে বিচারক নিয়োগ কাউন্সিল হবে, সেই নিয়োগ কাউন্সিলে নাম প্রস্তাব করবে যে কারা হবেন সুপ্রিম কোর্টের বিচারপতি। যুক্তরাষ্ট্রে এই ধরনের বিচারপতি সুপ্রিম কোর্টের নিয়োগের ক্ষেত্রে আমরা দেখি ভেটিং প্রসেস বলে একটা বিষয় আছে, অর্থাৎ আইনসভায় কংগ্রেসে যার নাম প্রস্তাব করা হয় তার পক্ষে বিপক্ষে বিতর্ক করেন প্রকাশ্যে, তার অতীত কর্মকাণ্ড, তার কমিটমেন্ট, তার পলিটিক্যাল জবাবদিহিতা, এইসব নিয়ে তার যোগ্যতা কতখানি, এগুলো নিয়ে বিতর্ক করেন সরকারি দল বিরোধী দলের সদস্যরা এবং একটা পর্যায়ে ভোটাভুটিতে তিনি বিচারক নিয়োগ হন। তো বিচারক নিয়োগ হওয়ার আগ পর্যন্ত ভোটাভুটি একটা বিষয়, একবার নিয়োগ হয়ে গেলে তিনি সব কিছুর ঊর্ধ্বে চলে যান এবং সেটাই যেই বিচারক তিনি হবেন সেই বিচারকই রাষ্ট্রের সংবিধানকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন কীভাবে করা যায় সেটার জন্য মূল জবাবদিহিতার কাজটা তার কাছেই থাকে। কিন্তু তার নিয়োগটা হয় দুই দলের ভেটিং প্রসেসের মধ্য দিয়ে। আমি জানি না এই সুপারিশে তারা সেটা করতে বলেছে কিনা, কিন্তু যেটা বলেছে সেটা হলো বিচারপতি নিয়োগ আর সরাসরি প্রধানমন্ত্রীর পছন্দে হবে না, এটার জন্য আলাদা একটা বিচারক নিয়োগ কাউন্সিল হবে। সেটা যদি হয় একেবারে খারাপ না, কারণ আমরা বারবার বলেছি যে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করার অন্যতম সহযোগী টুল হিসেবে ক্যাঙ্গারু কোর্ট ব্যবস্থা আমাদের যে প্রচলিত ছিল সেটা আমাদের ভেঙে ফেলতে হবে। যদিও এই সংবিধানের সুপারিশ নিয়ে পরেতে আমার দ্বিমত আছে। এর 50% যদি বাস্তবায়ন করা যায়, সব নিতে হবে না, 100% নেওয়ার সমর্থক আমি নই, তাহলে আমাদের রাষ্ট্র ব্যবস্থার কিছুটা চরিত্রগত পরিবর্তন আসবে। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সরকারের ভেতরে গোপনে গোপনে যা ঘটছে। আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই আমরা নিতে চাই। প্রিয় দর্শক, আমি আগের আলোচনায় বলেছি যে সরকারের মধ্যে দুটো পক্ষ রয়েছে। ডিপ স্টেট সরকারের ভেতরে যে আরেকটি নিয়ন্ত্রণকারী ব্যবস্থা, সেটাকে সাধারণত ডিপ স্টেট বলে। তো প্রত্যেকটা সরকারের মধ্যেই আসলে দু ধরনের গতি প্রকৃতি বা চিন্তা চেতনার ধারা থাকে। এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও দুটো ধারা রয়েছে, একটি হচ্ছে গণ অভ্যুত্থানের চেতনার পক্ষে আর অন্যটি ক্যামোফ্ল্যাজ বা আরো যদি সহজ করে বলি গণ অভ্যুত্থানের চেতনা বিরোধী। এখন এই দুটো পক্ষের মধ্যে বিভিন্ন সময়ে নীতিগত সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে অন্তর্দ্বন্দ্বের ঘটনা ঘটে। মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তো রয়েছেই প্রিয় দর্শক, কিন্তু এই মুহূর্তে নানা ধরনের তথ্যসূত্র ব্যবহার করে যদি আপনাদেরকে বলি, তাহলে গণ অভ্যুত্থানের চেতনার পক্ষের শক্তি এই মুহূর্তে সরকারের ভেতর বেড়েছে। কেন বেড়েছে? এর পেছনে তিনটি কারণ রয়েছে। ছাত্রদের অনড় মানসিকতা, ছাত্ররা যে চিন্তা করছে, যেভাবে ভাবছে, বা এই বাংলাদেশকে গড়ে তোলবার ক্ষেত্রে তাদের যে
পরিকল্পনা, সেই পরিকল্পনার দিকে যেন অন্তর্বর্তী সরকার নজর দেয়, সেজন্য আমরা দেখছি যে অনড় অবস্থান রয়েছে। তারা ইতিমধ্যে বলেছে যে হয় মৃত্যু নয় মাতৃভূমি, মানে দেশপ্রেমের জন্য প্রয়োজনে তারা জীবন দিতেও প্রস্তুত। ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইমেজ বিভিন্ন জায়গায় ক্ষুণ্ণ হবার যে একটা প্রক্রিয়া, সেটাও যেমন আমরা দেখছি। আবার যারা শীর্ষস্থানীয় রয়েছেন, যাদের হাত ধরেই এই আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে, তারা কিন্তু নিজেদের অবস্থান থেকে এক চুলো পিচ্যুত হয়নি। এটা একটা বড় বিষয়। সুতরাং ছাত্রদের অনড় মানসিকতার কারণে এই অন্তর্বর্তী সরকারের ডিপ স্টেটে গণ অভ্যুত্থানের চেতনার পক্ষে একটা শক্তিশালী নৈতিক অবস্থান তৈরি হয়েছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে 3 উপদেষ্টার শক্ত অবস্থান। আপনারা জানেন এই সরকারের 3 উপদেষ্টা ছাত্রদের প্রতিনিধি মাহফুজ আলম, আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম। সাম্প্রতিক সময়ে নানা ঘটনার পরিপ্রেক্ষিতে, বিশেষ করে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পর, তারা আরো আদর্শিক জায়গায় শক্তপোক্তভাবে দৃঢ়তার সঙ্গে অবস্থান নিয়েছেন। তারা বুঝতে পেরেছেন যে আমাদের কোনো অবহেলা বা ভুলের কারণে এই সরকারের গতিপথ পরিবর্তন হয়ে যেতে পারে, এই সরকারের উপর সিন্দাবাদের ভূতের মতো চেপে বসতে পারে অন্য কিছু। সুতরাং আমাদেরকে সার্বক্ষণিকভাবে অতন্ত্র প্রহরীর মতো কাজ করতে হবে। সেই জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনারা দেখবেন যে ছাত্রদের প্রতিনিধি এই 3 উপদেষ্টা এখন কিন্তু সচরাচর প্রেস মিটে আসছেন না বা বিভিন্ন অনুষ্ঠানাদিতে যাচ্ছেন না। তাহলে তারা কি করছেন? তারা প্রথমত তাদের মন্ত্রণালয়কে গুছাবার বা মন্ত্রণালয়ের সম্পৃক্ত কাজগুলোর দিকে নজর দিয়েছেন। সামগ্রিক অর্থে এই সরকার যেন সফল হয়, এই সরকারের প্রতি মানুষের যে 3টি প্রত্যাশা, প্রথমত গণহত্যার বিচার, দ্বিতীয়ত সংস্কার এবং তৃতীয়ত নির্বাচন, সেই 3টি বিষয় যেন শক্তিশালীভাবে সংস্কারের মধ্য দিয়ে চূড়ান্ত রূপে যেতে পারে, সেই জন্য মাহফুজ আলম, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ 3 জনই কাজ করে যাচ্ছেন। প্রিয় দর্শক, আপনাদের আরো আমি উদাহরণ দিতে চাই যে এই 3টি কারণে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির দৃঢ়তা এবং এই পক্ষে অবস্থান বেড়েছে অন্তর্বর্তী সরকারে। যেমন একটা উদাহরণ দিচ্ছি যে আপনারা জানেন যে বিডিআর হত্যাকাণ্ডের বিচারে কমিশন গঠিত হয়েছে। সেই কমিশনের প্রধান হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান। এই যে বিডিআর হত্যাকাণ্ডের কমিশন গঠন, এটা কিন্তু সরকার প্রথমে করতে চায়নি, কিন্তু ছাত্রদের পক্ষ থেকে অব্যাহত চাপ, বিশেষ করে মাঠে বিডিআর হত্যাকাণ্ডের শিকার পরিবারের সদস্যরা যেভাবে অবস্থান গ্রহণ করেছে এবং বিচারের পক্ষে আওয়াজ তুলেছে, আর অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে 3 উপদেষ্টা শক্ত অবস্থান নেয়, এই সরকারের ভেতরে যারা গণ অভ্যুত্থানের চেতনা বিরোধী আছেন তারা চুপসে গেছেন এবং এই কমিশন গঠন করতে বাধ্য হয়েছেন। এই কমিশনের প্রধান কি হবে এটা নিয়েও একটা দ্বন্দ্ব বা বিতর্ক ছিল। অনেকে চেয়েছিলেন, বিশেষ করে গণ অভ্যুত্থানের চেতনা বিরোধীরা চেয়েছিলেন একটা সাদামাটা কমিশন গঠন করতে। প্রথমে তারা কমিশন গঠনে বাধা দিয়েছেন, দ্বিতীয়ত তারা চেয়েছেন যে এই কমিশন যেন যথাযথভাবে কাজ না করতে পারে, সেই জন্য একজন ছোট জগন্নাথকে বসাতে। কিন্তু ছাত্রদের পক্ষ থেকে এবং বিডিআর হত্যাকাণ্ডের শিকার পরিবারের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমানের নামই প্রস্তাব করা হয়। শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকারে গণ অভ্যুত্থানের চেতনার পক্ষে অবস্থান গ্রহণকারীরা বিজয়ী হয়। আলম ফজলুর রহমানের নেতৃত্বে এই বিডিআর হত্যাকাণ্ডের বিচারে কমিশন গঠিত হয়। এখন দেখুন আরেকটি বিষয়, জুলাই রেভলিউশন। এটা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। গত বছরের 31শে ডিসেম্বর এই জুলাই প্রোক্লামেশনটি করার কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, কিন্তু সরকারের পক্ষ থেকে একটা সমঝোতা হয়েছে ছাত্রদের সঙ্গে। ফলে এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুলাই প্রোক্লামেশন নিয়ে আলোচনা হলেও এটা যে হতে যাচ্ছে একদম ধ্রুব সত্য একটা ব্যাপার। অনেক দোলাচলতা বা জল্পনা কল্পনা ছিল যে প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশন হবে কিনা, কিন্তু ডিপ স্টেট থেকে এখন আমরা নিশ্চিত হয়েছি যে এটা হবেই। এখন এটা হবে যদি ধরুন যে এটা হবার ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বাধা প্রদান করলো, তাহলে কি হবে? কোনো রাজনৈতিক দল যদি প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশনের ক্ষেত্রে বাধা প্রদান করে বা ভিন্নমত পোষণ করে, তবুও এই ঘোষণাপত্রটি জারি করবে অন্তর্বর্তীকালীন সরকার। কারণ এটা জারি করার জন্য ছাত্রদের পক্ষ থেকে যেমন চাপ রয়েছে, একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের 3 ছাত্র উপদেষ্টার পক্ষ থেকেও নিবিড় তদারকি রয়েছে। পাশাপাশি এই 3 উপদেষ্টাকে সাহস, শক্তিমত্তা এবং বুদ্ধি দিয়ে যাচ্ছেন আরো কয়েকজন উপদেষ্টা। প্রিয় দর্শক, এখন এই যে ঘটনা প্রবাহ, এর মধ্য দিয়ে এটা স্পষ্ট হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে ছাত্রদের প্রভাব আগের তুলনায় বেড়েছে। আমি যদি বলি যে গত মাসেও এই প্রভাব খানিকটা ক্ষয়িষ্ণু ছিল, কিন্তু জানুয়ারির শুরু থেকেই এই প্রভাব ধীরে ধীরে বাড়তে শুরু করে। এখন চ্যালেঞ্জ হচ্ছে এই প্রভাবটি আসলে ধরে রাখতে পারবে কিনা ছাত্ররা। এর জন্য সজাগ থাকতে হবে, সবসময় তদারকি করতে হবে। এখন দেখুন এই সরকার কিন্তু তার লক্ষ্য পানেই এগিয়ে যাচ্ছে। কিভাবে এগুচ্ছে? সকল গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন করার একটা দাবি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে। সেই দাবি পূরণে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের আমেজ শুরু হয়ে গেছে। এই নির্বাচনটি যে এখন হচ্ছে, এটাও দিনের আলোর মতোই সত্য ব্যাপার। কোনো কোনো পক্ষ বা কোনো কোনো ছাত্র সংগঠন নির্বাচনে অনীহা প্রকাশ করলেও এটি হতে যাচ্ছে এবং এটি খুব দ্রুততম সময়ের মধ্যে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই সরকার ভেতরে ভেতরে কি করছে? এই সরকার ভেতরে ভেতরে 3টি কাজের জন্যই দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছে, যদিও এই সরকারের নানাবিধ দুর্বলতা রয়েছে। এখন এই সরকারের মধ্যে 3 জন ছাত্র উপদেষ্টা যে রয়েছেন, তারা কিন্তু
তাদের লক্ষ্যপানে এগিয়ে যাবার জন্য সর্বশক্তি নিয়োগ করেছেন। কিভাবে সেটা? ধরুন, প্রথমত হচ্ছে সংস্কার কার্যক্রমগুলো সম্পন্ন করে এগুলো বাস্তবায়ন করা। দ্বিতীয়ত হচ্ছে গণহত্যার বিচার করা। এখন দেখুন, প্রথমে আমি আসি যে ঐকমত্যের ভিত্তিতে জুলাই প্রোক্লামেশন। এখন জুলাই প্রোক্লামেশন ছাড়াও আপনারা জানেন 6টি কমিশন তাদের সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছেন। এখন কোনো পক্ষ যদি এইসব সংস্কার প্রস্তাব না মেনে নেয়, তাহলে এরকম একটি তথ্য পাওয়া যাচ্ছে, কেউ মানুক বা না মানুক, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জনতার যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে যা করা দরকার সেই কাজই করবে এই অন্তর্বর্তী সরকার। এখন সংবিধান সংস্কারের জায়গায় আমরা গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন দেখছি, যেমন সরকারের মেয়াদ 5 বছরের জায়গায় 4 বছর, দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না। এই ধারাগুলো কোনো রাজনৈতিক দলের পছন্দ নাও হতে পারে, তবে এই ধারাগুলো যেন বাস্তবায়িত হয়, এই ধারাগুলো যেন সংস্কারে অন্তর্ভুক্ত করে চূড়ান্ত করা যায়, সেই জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গুরুত্বপূর্ণ 2-3টি রাজনৈতিক দল এবং সরকার একটা রয়েছে। দেখুন, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ডিসেম্বরের আগেই গণহত্যার গুরুত্বপূর্ণ 20 থেকে 30টি বিচার সম্পন্ন করবে। এজন্য আপনারা জানেন নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাবও উত্থাপিত হয়েছে। সেখানে সুস্পষ্টভাবে বলা হচ্ছে যে গুম, খুন, হত্যা এবং গণহত্যায় কারো সম্পৃক্ততা থাকলে তারা যেমন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, একইভাবে রাজনীতি থেকেও নিষিদ্ধ হবে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন যে এক্ষেত্রে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় প্রায় সবাই কিন্তু গণহত্যার বিভিন্ন মামলার সঙ্গে সম্পৃক্ত। সুতরাং নভেম্বরের মধ্যে যদি গুরুত্বপূর্ণ 30টি মামলার বিচার সম্পন্ন হয়ে যায়, তাহলে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কেউই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। এরপর আসছে যে নির্বাচন, এই নির্বাচনটি ডিসেম্বরে নির্বাচন কমিশনের মাধ্যমে তফসিল ঘোষণা করা হবে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বা শেষ সময়ে এই নির্বাচনটি হতে যাচ্ছে, এরকম চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই এগুচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু ঝুঁকিও আছে প্রিয় দর্শক, ঝুঁকির কথাও একটু বলে নেই। যে বিপদ হলো এক্সট্রা টেরিটরি কনস্পিরেসি। ভারত বা অন্যান্য রাষ্ট্র যেখান থেকে এই সরকারকে স্বাভাবিকতার সঙ্গে মেনে নেওয়া হয়নি, সেই জায়গাগুলো থেকে ষড়যন্ত্র এসে এই সরকারের পরিকল্পনাগুলোকে নষ্ট করে দিতে পারে। এই ধরনের আশঙ্কাও সরকারের ভেতরে ডিপ স্টেজে গণ অভ্যুত্থানের পক্ষের ব্যক্তিবর্গের রয়েছে। কিন্তু সবচেয়ে বড় সফলতা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার ভারত এবং পশ্চিমা বিশ্বের পলিসিকে আলাদা করে রাখতে পেরেছে। এটা সম্ভব হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্ব দেবার কারণে। আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে পশ্চিমা বিশ্ব খুবই সমীহ করে, ফলে পশ্চিমা বিশ্ব নিরঙ্কুশভাবে ইউনূসের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে, ইউনূসের প্রতি আশাবাদী যে সংস্কার কাজ সম্পন্ন করে সুস্পষ্টভাবেই বাংলাদেশকে একটি জায়গায় তারা দেখতে পাবে। সুতরাং এখন আর পশ্চিমা বিশ্ব ভারতের চশমা দিয়ে বাংলাদেশকে দেখছে না, অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন অন্তর্বর্তী সরকারের হাল ধরে আছেন। কিন্তু ওটি আমি আবারও বলতে চাই যে বিপদ আছেই, যে কোনো সময় যে কোনো ফাঁদে পড়ে এই সরকার তার লক্ষ্য থেকে চ্যুত হতে পারে। সুতরাং সরকার যদি সতর্ক থাকে তাহলে ভালো, আর যদি সতর্ক না থাকে তাহলে সমস্যা। অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, সবার প্রতি নিরন্তর কৃতজ্ঞতা, ভালোবাসা। 2-1টি কমেন্টস নিয়ে এই আলোচনাটি শেষ করব। জুলাই ঘোষণাপত্র ঘোষণা ছাড়া নির্বাচনী একটি কাজেও হাত দেওয়া যাবে না। এই ঘোষণাপত্র প্রকাশ না হলে ছাত্ররা ফাঁসির আসামি হয়ে থাকবে এবং এই সরকারও অবৈধ। সুতরাং আগে এটি প্রকাশ, তারপরে অন্য কাজ। নজরুল ইসলাম তিনি বলেছেন। এমডি শরীফ বলেছেন গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিকে জিততেই হবে ইনশাআল্লাহ। শাকিল হোসেন বলেছেন বাটপারদের মতো বাটপারি শুরু করেছে সমন্বয়ক লীগ। কাজী ইলিয়াস কল্লোল বলেছেন ঘোষণাপত্র আর হবে না, তাদের জীবন স্বাধীন বাংলাদেশের দরকার নেই। কাজী ইলিয়াস কল্লোল, আমি তাকে চিনি, তিনি একজন নির্মাতা, তিনি সবসময় নেতিবাচক কমেন্ট করেন, তবুও আপনাকে সাধুবাদ যে আপনি আমার ভিডিওগুলো দেখছেন, অনেক ধন্যবাদ আপনাকে। হাসনা হেনা, মানিক ভাই সমন্বয়কদের মূল্যায়ন করতে চাচ্ছে না কিছু বিরোধী দল, তার মধ্যে বিএনপির নাম সবার আগে। আমার মনে হয় বিএনপি দেশটাকে তছনছ করে দেবে। অনেক অনেক ধন্যবাদ এইসব মতামতের জন্য। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, আবারও দেখা হবে। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।